আহসান মঞ্জিলটি আপনাদের দেখুন। আহসান মঞ্জিল রাজকীয়তা আর মোহনীয়তা ভরপুর এই প্রাসাদটি এখানকার অন্দরমহল। আর এই অন্দরমহলে আমি এমন কিছু দেখেছি যার মূর্ছনা আমাকে হারিয়ে নিয়ে গিয়েছে এক অজানা ইতিহাসের গহীনে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আপনারা দেখতে চলেছেন বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় কয়েকশো বছরের ইতিহাস আর ঐতিহ্য ধারণ করে সগৌরবে টিকে থাকা নবাবী প্রাসাদ আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল কোনো সাধারণ ইমারত নয়, এটি সেই ইমারত যেখানে গঠিত হয়েছিল নিখিল ভারতীয় মুসলিম লীগ। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচাইতে বড় রাজকীয় প্রাসাদ আহসান মঞ্জিলের ভিতর বাহির কোথায় কি আছে সব কিছু। আহসান মঞ্জিল মোহনীয়তা আর রাজকীয়তার আরেক নাম এই আহসান মঞ্জিল। সবুজ গালিচা ঘেরা এই অসাধারণ প্রাসাদের অবস্থান বাংলাদেশের রাজধানী শহর ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে ইসলামপুর এলাকায়। নানা রকম ফুল, লতাপাতা আর বৃক্ষরাজিতে সাজানো সবুজ এই অঙ্গনের মধ্যখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ঢাকার ইতিহাস আর ঐতিহ্যের ধারক গোলাপি রঙের সাজানো এই নবাবী প্রাসাদ। মন মাতানো সৌন্দর্যে ঘেরা এই রাজকীয় প্রাসাদের তিন পাশে খোলা প্রান্তর, যার দুই পাশে নবাবী আমলে ছিল সৌরভে ভরা ফুল বাগিচা। শহরে কোলাহল থেকে বেরিয়ে এই সবুজ ঘেরা প্রান্তে ঢোকার পর গাছগাছালি পেরিয়ে এই গোলাপি প্রাসাদ যখন আপনার চোখে পড়বে তখন রীতিমতো অপলক চোখে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এই নান্দনিক ইমারতের দিকে। আহসান মঞ্জিলের ভেতরটা রাজকীয়তা এবং আভিজাত্যের পরিপূর্ণ, এবং এটি আসলে কোনোভাবেই যে দেখেনি তাকে কোনোভাবেই বলে বোঝানো যাবে না। ছবি তুলে কিংবা মোবাইল দিয়ে এই আভিজাত্যের যে ছাপ আমি দেখে এসেছি বা আমি দেখছি, এটি ছবি বা মোবাইল দিয়ে আসলে কাউকে বলে বোঝানো যাবে না যে আহসান মঞ্জিল আসলে কতটা সুন্দর, কতটা রাজকীয়। আহসান মঞ্জিলকে একটিবার দেখবেন দেখার চোখ দিয়ে, কেবল তখনই বুঝতে পারবেন এর রাজকীয়তা, এর আভিজাত্য, এর সৌন্দর্য কতটা নান্দনিকতায় ভরপুর। সব কিছু আপনি বুঝতে পারবেন কেবল এখানে যখন আপনি আসবেন তখন। সত্যিই তাই, আহসান মঞ্জিলের সৌন্দর্য দূর থেকে কখনোই অনুধাবন করা সম্ভব না। ইতিহাস থেকে জানা যায় অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে তখনকার জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েত উল্লাহ এখানে একটি রংমহল প্রতিষ্ঠা করেন, কিন্তু তার মৃত্যুর পর জমিদারের ছেলে শেখ মতিউল্লাহ এটি ফরাসি বণিকের কাছে বিক্রি করে দেন। এরপর 1830 সালের দিকে এই আহসান মঞ্জিলের পাশের এলাকা বেগম বাজারের বসবাসকারী নবাব আব্দুল গনির বাবা খাজা আলিমুল্লাহ এটি কিনে নিয়ে বসবাস করতে শুরু করেন। তবে আরও 29 বছর পর অর্থাৎ 1859 সালে খাজা আব্দুল গনি ইউরোপীয় একটি নির্মাণ ও প্রকৌশলী প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি করা মাস্টার প্ল্যানের অংশ হিসেবে পুরানো প্রাসাদের পাশে নতুন করে এই প্রাসাদটির নির্মাণ কাজ শুরু করেন। দীর্ঘ 13 বছর পর 1872 সালে শেষ হয় প্রাসাদের নির্মাণ কাজ। খাজা আব্দুল গনি এরপর তার পুত্র খাজা আহসান উল্লাহ নাম অনুসারে এই প্রাসাদের নাম দেন আহসান মঞ্জিল। ওই সময় নবনির্মিত এই প্রাসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল। নতুন এবং পুরানো দুই প্রাসাদের মধ্যে আন্তঃযোগাযোগ স্থাপন করতে প্রাসাদের দুই তলায় নির্মাণ করা হয় এই পথচারী সেতু। মুঘল স্থাপত্যকলা নির্মিত এই আহসান মঞ্জিলের বারান্দা এবং মেঝে দামি মার্বেল পাথর দিয়ে তৈরি। আর আপনি যখন এখানকার সিঁড়ি বেয়ে দোতলায় উঠবেন তখন আপনাকে সিঁড়ির হাতলগুলোর নকশা যেমন মুগ্ধ করবে, তেমনি নানা ধরনের কারুকাজ ঘেরা বারান্দার নকশাগুলো বিমোহিত করবে। এখানকার দরজাগুলো 2 স্তরে তৈরি আর জানালাগুলো তৈরি 3 স্তরে নিরাপত্তা বলয়ে। এই সব কক্ষে যা কিছু দেখবেন সবই কিন্তু সেই আমলে,
এই যেমন এইটাই নবাবের বাথটাব, দেখুন অরিজিনাল মার্বেল পাথরের তৈরি। আর সামনের যে কড়াইটা দেখতে পাচ্ছেন, এই কড়াইটা পানি গরমের কাজে ব্যবহৃত হতো। আর বাথটাবের পাশে যে কমোডটি দেখতে পাচ্ছেন, এটার একটি বড় বৈশিষ্ট্য আছে, সেটা হলো এটি বহন করা যেত। অর্থাৎ এখানকার নবাব যখন যেখানে সফরে যেতেন, তখন তিনি টয়লেট করার জন্য এটি তার সঙ্গে নিয়ে যেতেন। এছাড়াও অন্দরমহলে এই অংশে রাখা হয়েছে এখানকার নবাব পরিবার ব্যবহার করা নানা জিনিসপত্র, ছাড়াও রাখা হয়েছে বিভিন্ন স্থান থেকে সংগৃহীত জিনিসপত্র, যেমন সেই আমলের মাইক্রোস্কোপ, কলম আর সাংসারিক কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। আহসান মঞ্জিলের ভেতরটা মূলত দুই ভাগে বিভক্ত। পূর্ব দিকে রয়েছে খাবার ঘর, উত্তর দিকে লাইব্রেরি এবং পশ্চিমে রয়েছে জলসা ঘর, আর নিচতলে রয়েছে নবাবের খেলাঘর। এইটাই সেই নবাবের খেলাঘর। আর পাশের এই কক্ষটি নবাবদের রাজকীয় ডাইনিং রুম। পুরো নবাব পরিবার একসাথে বসে এইভাবে খাবার খেতেন। এই ডাইনিং রুমটি আপনাকে মুনিয়ে করিয়ে দিবে বাংলা যৌথ পরিবারের কথা, সত্যি অসাধারণ। আর এই পাশটা ঘুরলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে, কি রাজকীয় সিঁড়ি! এই সিঁড়ি দিয়েই নিচতলা থেকে উপরতলা যেতেন নবাব পরিবারের লোকজন আর রাজকীয় অতিথিরা। নবাব পরিবারের আলমারি আর সিন্দুক, এই যে দেখুন, এইটাই সেই সিন্দুক যার পেটের ভিতরে 89টি সিন্দুক। এছাড়া দোতলার এই কক্ষটিতে রাখা হয়েছে নবাবী আমলে একটি রাজকীয় সিংহাসন। আর পাশের কক্ষে রাখা হয়েছে হাতির দাঁতের তৈরি অসাধারণ কারুকার্যময় বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। এই যে চিরুনিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হাতির দাঁতের তৈরি করা হয়েছে। ডিজাইনগুলো একটু খেয়াল করুন, চিরুনি যে কত ধরনের হতে পারে তা যদি দেখতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই আহসান মঞ্জিলে আসতে হবে। শুধু চিরুনিই নয়, এখানে রাখা হয়েছে ছোট চাকু, পিঠ চুলকানো কাঠি, কাঁচি, মেয়েদের চুড়ি এখানে রাখা হয়েছে। আর এই সবগুলি জিনিসই হাতির দাঁতের তৈরি। এছাড়াও এখানে রয়েছে বৈঠকখানা, গ্রন্থাগার, অতিথিশালা এবং নাচঘর। আহসান মঞ্জিলের সবচেয়ে বড় আকর্ষণ এর সমৃদ্ধ সংগ্রহশালা। সর্বমোট 4077টি নিদর্শন আহসান মঞ্জিলের 23টি কক্ষে প্রদর্শনের জন্য রাখা হয়েছে, আর 9টি কক্ষ অবিকল নবাবী আমলের মতো করে সাজানো রয়েছে। আহসান মঞ্জিলের এই লম্বা সিংহের মাথার উপরে থাকা তাজের মতো গম্বুজটি এই প্রাসাদের রাজকীয়তার প্রতীক এবং এই অট্টালিকার প্রধান আকর্ষণ বটে। আহসান মঞ্জিল নবাবী আমলে ঢাকার সবচাইতে দৃষ্টিনন্দন এবং জাঁকজমকপূর্ণ প্রাসাদ ছিল, কিন্তু দেশ ত্যাগের পর জমিদারের প্রথা বিলুপ্ত হলে 1952 সালে সরকার ঢাকার নবাব স্টেট অধিগ্রহণ করলে এখানকার সর্বশেষ নবাব খাজা হাবিবুল্লাহ প্রাসাদটি ছেড়ে চলে যান। এরপর দীর্ঘ 33 বছর পর প্রবল অবহেলা আর অযত্নে ধুঁকছিল অতীত জৌলসে ঘেরা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই ইমারত। তবে 1985 সালে এর ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে তৎকালীন সরকার এটি সংস্কার কাজ শুরু করে এবং দীর্ঘ সংস্কারের পর 1992 সাল থেকে এটি জাতীয় জাদুঘরে নিয়ন্ত্রণে আনা হয়। ঢাকার 100 বছরের পুরানো ইতিহাস যে প্রাসাদের সাথে মিশে আছে, সেটাই এই আহসান মঞ্জিল। অথচ সময়ের ব্যবধানে আজ ঢাকার নবাব পরিবারের বহু স্মৃতি বিজড়িত এই প্রাসাদের নবাব পরিবারের কেউই থাকে না। নবাবী আমলও বহু আগে শেষ হয়ে গেছে, তবে এখনও কালের সাক্ষী হয়ে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সবার প্রিয় এই গোলাপি প্রাসাদ আহসান মঞ্জিল। এই নবাবের বাড়ি আহসান মঞ্জিলটি আপনাদের দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।